Assalamu alaikum and welcome to my Banker Professional Helpline e-learning platform. আজকে আমাদের বিষয়বস্তু drafting process of LC বা letter of credit via SWIFT with important things also. এটা যারা আমরা ফরেন ট্রেডে ডেস্ক লেভেলে কাজ করে থাকি তাদের জন্য এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আর সিগনিফিকেন্ট একটা ভিডিও। আবার যারা আমরা ব্যাংকিং ডিপ্লোমা দিই সেকেন্ড পার্টের অর্থাৎ এআইবিবি ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ মডিউলের জন্য এটা একটা বেসিক সেশন। আমরা এই টোটাল এলসি কিভাবে ওপেন করা হয় এবং এলসি আসলে কিভাবে একটা ব্যাংক থেকে অন্য একটা কান্ট্রির অন্য একটা ব্যাংকে যায় সেই বিষয়টা দিয়ে আমরা হাতে কলমে একটু দেখার চেষ্টা করব। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে অন্য সকল ভিডিওতে অনেকগুলো বেসিক ভিডিও রয়েছে। আমরা এলসি বলতে কি বুঝি, সুইফট বলতে কি বুঝি, সুইফট কি, এলসি কি, সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের বেসিক কথা বলা আছে। আজকে আমরা কিছু কিছু বেসিক কথা হাতে আলোচনা করব। তার পাশাপাশি আমরা এলসি কে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে ড্রাফট করা হয় সুইফটে সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো আসি শুরুতেই আমরা আসি যে এলসির ক্ষেত্রে আসলে কি কি বেসিক ডকুমেন্ট লাগে। আমরা যখন এলসি দেশে কাজ করি, একজন গ্রাহক যখন আমাকে এলসি ওপেন করার জন্য আবেদন করে তখন আসলে আমার কি কি পেপারস লাগে, সেই পেপারস গুলো আমাদের এই এক নজরে আমরা একটু দেখবো। এটা যদি আমার আগের আরেকটা ভিডিওতে টোটাল এলসির ওপেনিং প্রসিডিউর নিয়ে কথা বলা আছে, তাও আমরা একটু হালকা দেখছি। এটা হলো যে এলসির একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, যেটা সেই ফর্মটা ফিল আপ করে কিছু ইনফরমেশন থাকে, সেটা ইম্পোর্টার কর্তৃক সেটাকে সাইন করে ব্যাংকের কোনো বলে সাবমিট করে। এটাকে আমরা এলসি অ্যাপ্লিকেশন ফর্ম বলে থাকি, যেটা এখনকার প্রসিডিউর অনুযায়ী সেখানে স্ট্যাম্প ইন করতে হয় এবং রিকোয়ার্ড অ্যামাউন্টের স্ট্যাম্প করে এখানে ব্যাংকার যখন সাইন করে তখনই মূলত আসলে ব্যাংকার, দ্যাট মিনস এলসি ইস্যুইং ব্যাংক এবং ইম্পোর্টার, দ্যাট মিনস যিনি এলসির অ্যাপ্লিকেন্ট, তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট বা চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিতীয়ত, তার পাশাপাশি যে পেপার গুলো দিবে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পেপার হচ্ছে প্রফর্মা ইনভয়েস অথবা ইনডেন্ট। প্রফর্মা ইনভয়েস বা ইনডেন্টের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, যেটা আমার অন্য আরেকটা ভিডিওতে দেওয়া আছে, যেটা এটা ডেসক্রিপশন লিঙ্কে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যে এই ইনডেন্ট বা প্রফর্মা ইনভয়েসটা একজন ইস্যুয়ার, দ্যাট মিনস হচ্ছে আহ, যিনি এলসি ইস্যু করার জন্য যে ব্যাংক, সেটা সেই সেখানে অ্যাপ্লিকেন্ট সে এটাকে সাইন করবে। সরি, এলসি ইস্যুয়ার মিনস হচ্ছে যিনি পণ্য সাপ্লাই দিবে, সাপ্লাই সাইন করবে এবং সেটাকে যখন অ্যাকসেপ্ট করতে হবে ইম্পোর্টার দ্বারা। এটাই যে প্রফর্মা ইনভয়েসটা কিন্তু বেসিক্যালি একজন এক্সপোর্টার এবং একজন ইম্পোর্টারের মধ্যে একটা সেলস কন্ট্রাক্টের মতো কাজ করতে হয়, চুক্তির মতো। সেই ক্ষেত্রে দুইজন পার্টির এগ্রিতে একটা কন্ট্রাক্ট হয়ে থাকে। সেই একজন পার্টি হচ্ছে এক্সপোর্টার আর একজন পার্টি হচ্ছে ইম্পোর্টার। এক্সপোর্টার এটা মূলত হচ্ছে প্রফর্মা ইনভয়েস বা ইনভেন্টরকে সাবমিট করে থাকে, তার অফার লেটারের মতো মূলত এটা একটা কোটেশন প্রাইসের মতো বলতে পারেন। এবং ফাইনালি যখন ওই টার্ম এন্ড কন্ডিশন গুলা বায়ার যখন অ্যাকসেপ্টেড করবে তখনই সেটা একটা তাদের মধ্যে একটা কন্ট্রাক্টে রূপান্তর হয়। এরপর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে ইন্স্যুরেন্স কাভারের নোট আর কি। এটা আসলে ইন্স্যুরেন্স কাভার নোটের বলতে আমরা যেটা বুঝি যে পণ্য এক্সপোর্ট বা ইম্পোর্ট করার ক্ষেত্রে যে পণ্য যখন শিপমেন্ট করা হয় তখন ক্যারিং এর যে বিভিন্ন রকমের রিস্ক থাকে ক্যারিং পিরিয়ডে, সেই রিস্কটা আসলে কে বহন করবে। যদি পণ্যটা ড্যামেজ হয়, ডিস্ট্রয় হয়, তখন কে বহন করবে, অথবা এই এই যে পণ্য আনার ক্ষেত্রে যে কার কতটুকু লায়াবিলিটি আছে, সেই বিষয়গুলো ইন্স্যুরেন্স কাভার আসলে সাভার করে থাকে ইন্স্যুরেন্স। এটা এটা ডিপেন্ড করে যে ইন্স্যুরেন্স কাভারটা কে দিবে, এটা কি এক্সপোর্টার দিবে নাকি ইম্পোর্টার দিবে। অর্থাৎ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা কে দিবে, এক্সপোর্টার নাকি ইম্পোর্টার, সেটা মূলত ডিপেন্ড করে থাকে ইনকোটার্মের উপর। আমরা জানি যে আমাদের ইনকোটার্ম 2020-তে 11টা ইনকোটার্ম দেওয়া আছে। এই 11টা ইনকোটার্মেতেই এটা সেগ্রিগেশন করে দেওয়া আছে যে অ্যাকচুয়াল পণ্য শিপমেন্টের ক্ষেত্রে যে রিস্ক বা যে কস্টটা তৈরি হয় সেটার রেসপন্সিবিলিটিটা কে নিবে সেটা কিন্তু বলা আছে। এবং এই ইন্স্যুরেন্স কাভারের ক্ষেত্রে যদি সিআইএফ এবং অথবা সিআইপি বেসিসে যখন পণ্য ইম্পোর্ট করা হয় তখন কিন্তু এই পণ্যের ইন্স্যুরেন্স কাভারের যে প্রিমিয়ামটা দিয়ে থাকে হচ্ছে এক্সপোর্টার। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু আবার ইম্পোর্টার এলসি ওপেন করার সময় ইন্স্যুরেন্স কাভারেজ দিতে বা কাভার নোট দিতে পারবে না। তবে আমাদের দেশে সাধারণত যে ইম্পোর্ট আমের আওতায় পণ্য এক্সপোর্ট করা অ্যালাউ করে থাকে ইম্পোর্ট পলিসি অর্ডার, সেই ক্ষেত্রে আমাদের এই প্রিমিয়াম গুলো দিয়ে থাকে আসলে মূলত ইম্পোর্টার, তাই ইম্পোর্টার এর আসলে ইন্স্যুরেন্স কাভারটা দেয়।
তারপরে হলে তাকে ভ্যালিড ভ্যালিড মেম্বারশিপ সার্টিফিকেট লাগে। তার সেটা লোকাল যে চেম্বার অফ কমার্স বা ইন্ডাস্ট্রি এবং আদার যে ট্রেড অ্যাসোসিয়েশন তারা কর্তৃক এটা হবে। তারপরে রিনিউড ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর দ্য কনসার্ন ফাইন্যান্সিয়াল ইয়ারের আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, টিন নাম্বার দিতে হবে, তাকে ভ্যাট নাম্বার দিতে হবে, বিন নাম্বার, এই সকল রিকোয়ারমেন্ট লোকাল যে রেগুলেটরি যে কমপ্লায়েন্স গুলো আছে সেই পেপার গুলো দিয়ে দেন আমরা প্রস্তুত করি হচ্ছে এলসি দেব। এই যে আমরা যে আবেদনের কথাটা বললাম সেটার একটা ফরম্যাট, কোন একটা ব্যাংকের একটা আমরা ফরম্যাট এখানে দেখালাম। এখানে নিউজ ইনফরমেশনের ব্যাংকারদের প্রোভাইড করে থাকে ইম্পোর্টাররা। এখানে দুইটা সাইড থাকে, একটা ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড, এই বিষয়টা আমি জাস্ট একটু দেখালাম। এরপর আমরা প্রোফর্মা ইনভয়েসের কথা বলছিলাম, এটা একটা প্রোফর্মা ইনভয়েসের একটা মূলত ফরম্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পণ্যটা হচ্ছে হলে 2000 কেজি পণ্য নিয়ে আসবে এবং প্রতি কেজি পণ্যের প্রাইসটা হচ্ছে $1.02। তাহলে টোটালি হচ্ছে আমাদের প্রাইস কত, $20,400 হচ্ছে এটা। এবং এখানে কোনো রকমের ডিসকাউন্ট নাই এবং টোটাল ভ্যালুটাও তাই। এই বিষয়টা মূলত হচ্ছে নেট কত কেজি পণ্য লাগবে এবং টোটাল কত টাকা পণ্য দিবে। এরপরে হচ্ছে এখানে এখানে থাকবে একজন যেহেতু ইম্পোর্টারের তথ্য, এটা পণ্য ডেলিভারি দিবে, এই পণ্য ডেলিভারি যাবে তার পেপারে, এবং এটার এক্সপোর্টার যিনি তিনি মূলত হচ্ছে হলে এটা ইস্যু করে থাকেন। এবং এই জিনিসটা নিয়ে তিনি হচ্ছে মূলত এই ল্যান্ড এক্স ল্যান্ড এক্সেস যে কোম্পানি, সেই কোম্পানি মূলত পণ্যটা সাপ্লাই দিবে, তিনি মূলত এক্সপোর্টার বা সাপ্লায়ার, তিনি এটা প্রোভাইড করেন। করার পরে যিনি বায়ার, যিনি আমার ইম্পোর্টার, অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর কে লেদার কমপ্লেক্স, এই আর কে লেদার কমপ্লেক্স এটাকে যখন সাইন করবে তখন এই দুইজনের সাইনে এটা একটা কন্ট্রাক্টে রূপান্তর হবে। আমি আগে বলছিলাম যে প্রফর্মা ইনভয়েস অথবা ইনভেন্টটা হচ্ছে একজন বায়ার এবং সেলার, অর্থাৎ একজন এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে হচ্ছে মূলত কি এক ধরনের চুক্তি পণ্য কেনা বেচার ক্ষেত্রে। সেখানে বেসিক কিছু ইনফরমেশন থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে পণ্যের প্রাইস কত, ইউনিট প্রাইস কত, কত পরিমাণ আমরা নিব, টোটাল প্রাইস কত হবে, এক্সপোর্টার কে ইম্পোর্টার কে পণ্য কোথায় থেকে কোন দেশে যাবে, এখানে যে প্রাইসটা আসবে সেক্ষেত্রে ইম্পোর্ট টার্ম কোন ইম্পোর্ট টার্মের আওতায় এটা হয়ে থাকবে, টোটাল সিএফআর ভ্যালু কত হচ্ছে যে তার এই তথ্যগুলো কিন্তু আমরা এখানে দিলাম। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট এলসি খোলার পূর্বে একজন গ্রাহকের প্রয়োজন। এক্ষেত্রে যে ইনফরমেশন গুলো থাকে যেটা আমরা একটু আগে দেখালাম, এগুলাই বলার চেষ্টা করলাম যে বেনিফিশিয়ারি যে নাম অ্যাড্রেস, তারপরে বায়ার বা যিনি ইম্পোর্টার তার নাম অ্যাড্রেস, কান্ট্রি কোন দেশের পণ্য, এইচএস কোড কি, পণ্যের ডেসক্রিপশন কি, ওটা আমরা দেখাইলাম আগেরটাতে। তারপরে ট্রেড টার্ম বা ইনপোর্ট টার্ম, এখানে সিএফআর আমরা বলছি জানা হচ্ছে, কোয়ান্টিটি কতটুকু, ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত, পেমেন্ট কন্ডিশন কি, এটা কি সাইড এলসি নাকি ডেফার্ড বা ইউজেন্স এলসি, এই বিষয়গুলো। আর ইউজেন্স হলে সেই ইউজেন্স কত দিনের জন্য ইউজেন্স ক্যালকুলেশন, এই টোটাল তথ্যগুলো কিন্তু একটা প্রফরমেন্ট বা একটা ইনভেন্টে কিন্তু থাকতে হবে। আমরা জানি যে যদি এটা বেসিক আলোচনা পার্ট, আমরা অন্য ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করছি। এলসি বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে ইউসিপি অনুযায়ী এলসি কে তিনটা মোডে ভাগ করা হয়। একটা হলে সাইড এলসি, একটা হচ্ছে ডেফার্ড বা ডিলে যেটা আমরা বলে থাকি, আর একটা হচ্ছে ইউজেন্স এলসি। ওই ইউজেন্স এলসি ডেফার্ড এলসির মধ্যে বেসিক একটা পার্থক্য, ইউজেন্স এলসি তে পেমেন্ট দেওয়ার আগে অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন হয়, ডেফার্ডের কোনো অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন নাই। এখানে হচ্ছে ডেফার্ড অথরাইজেশন লাগে এক ধরনের। আর এই দুইটার সমন্বয় এক ধরনের এলসি হয় যাকে আমরা ইউজেন্স রেগুলার সাইড এলসি বা ইউপাস এলসি বলে থাকি। আমাদের অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে। আমরা অনেক সময় এসবিএলসির কথা বলে থাকি, যেটা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি। তারপরে হচ্ছে আমাদের আরেক ধরনের এলসি, বিজনেসের নেচারের উপর ভিত্তি করে যেটা করা হয়, ক্যাশ এলসি বা ব্যাক টু ব্যাক এলসি, এই দুটো ক্যাটাগরিতে কিন্তু আমাদের করা হয়। এরপরে আমাদের যে এলসি করতে গেলে যে রেগুলেশন গুলোকে আমাকে ফলো করতে হবে যে ব্যাংকটা, সেটা আমরা আগে ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। যেমন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হলে কি ইউসিপিটিসি 600, আইএসবি 821, ইনকোটাম 20, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজিশন, ইম্পোর্ট পলিসি তার লেটেস্ট ভার্সন, তারপরে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এই বিষয়গুলো কিন্তু একজন ব্যাংকারের কিন্তু এগুলোর সাথে আমার এলসির প্রপোজালটা সাংঘর্ষিক কিনা এটা মিলাইতে হবে। এলসি নেচার অনুযায়ী বিভিন্ন ধরনের কোড ব্যবহার করা হয়। সাইড এলসি হলে এক হিসাব, ইউজেন্স বা ডেফার্ড এলসি হলে এক হিসাব, লোকাল ব্যাক টু ব্যাক হলে এক হিসাব, লোকাল ডেফার্ড এলসি, ব্যাক টু ব্যাক লোকাল যেটা ডেফার্ড হলে একটা, ফরেন সাইড হলে ফরেন সাইড ব্যাক টু ব্যাক হলে এক হিসাব, ফরেন সাইড ডেফার্ড হলে তার এক হিসাব, এইড লোন বা গ্রান্টের হিসেবে তার কোড ভিন্ন, এসটি এর আওতায় হলে তার কোড ভিন্ন, ইপিজেড এর সাইট আবার ইউজেন্স,
তারপরে ইউজেটের ব্যাক টু ব্যাক সাইড, ব্যাক টু ব্যাক ইউজেট, এগুলো বিভিন্ন রকম আদারের ক্ষেত্রে হলে 9 এই কোডগুলো কিন্তু ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হলো কি আমরা প্রয়োজনে কমিশন নিব, যে একটা ব্যাংকের এক এক ধরনের কমিশন প্রসিডিউর আছে, এখানে কোয়ার্টার ভিত্তিতে 90 ডেজ হিসেবে ক্যালকুলেশন করা হয়। এই বিষয়টা আমাদের দেখতে হবে। তারপরে এখানে সিকিউরিটির জন্য মার্জিন একটা ফ্যাক্টর, যে মার্জিন কখনো 100%, কখনো কাস্টমার ব্যাংকটা রিলেশনের উপর ভিত্তি করে এটা অনেক সময় কম বা বেশি হতে পারে। এরপরে আমাদের হচ্ছে হলো কি যে ভাউচার করার, এলসি করার আগে, আমাদের সুইফট করার আগে আমাদের একটা ভাউচার তৈরি করতে হয়। ডেবিট করবে হচ্ছে হলো একটা পার্টির অ্যাকাউন্ট বা কাস্টমার অ্যাকাউন্ট, যেটা মূলত যে যে পারপাজে, একটা হলো মার্জিন, কমিশন, ভ্যাট অন কমিশন, সুইফটের চার্জ বা কেবল চার্জ, তারপরে স্ট্যাম্পের কথা আমরা বলছিলাম, যে এলসি অ্যাপ্লিকেশন ফর্মে এটা একটা করে কেটে নিবে, নিয়ে মার্জিনের টাকা মার্জিন হেডে যাবে, ইনকামের টাকা ইনকাম কমিশন হেড যাবে, তারপরে সোর্স ট্যাক্স কাটে সেটাও এলসি কমিশন খাতে যাবে। তারপরে ভ্যাট নেওয়া হবে, সুইফটের চার্জ, তারপরে ভ্যাট, তারপরে স্ট্যাম্পিং হ্যান্ড, হয়তো আমরা 300 বা 500 টাকার যে স্ট্যাম্প যে লাগে সেই স্ট্যাম্পটাকে আমরা ব্যবহার করি। এগুলো আমরা করলাম। আর একটা আমাদের যেহেতু একটা কন্টিনিউয়াস লায়াবিলিটি, সেহেতু একটা কন্টিনিউয়াস লায়াবিলিটি ভাউচার ফেলতে হয়, যেটা আমরা লায়াবিলিটি লজমেন্ট ভাউচার বলে থাকি। ডেবিট হবে কাস্টমার লায়াবিলিটি এলসি অন অ্যাকাউন্ট, অন এলসি, আর একটা হলো ক্রেডিট হবে হলে ব্যাংকার্স লায়াবিলিটি এলসি অন এলসি। এটা আমরা আগে একটা ভিডিওতে আমাদের বিস্তারিত আলোচনা আছে। এরপরে আমাদের এলসি প্রিপারেশনের ক্ষেত্রে আমরা এলসি নেসার যে আলোচনা করলাম, সেই নেসারের উপর ভিত্তি করে এলসি কে কয়েক ধরনের ফরম্যাট আছে। তাহলে এলসি 700 and 701, যেটা সেটাকে আমরা মূলত নর্মাল কমার্শিয়াল এলসি বলে থাকি। যদি এলসি তে কোনো অ্যামেন্ডমেন্ট দিতে হয়, সেটা সুইফট কোড হচ্ছে 707। যদি এলসি অ্যাডভাইসের কথা বলা হয়, অ্যাডভাইসিং আলাদা ব্যাংকের মাধ্যমে যদি অ্যাডভাইস করা হয়, তাহলে 710। আর যদি ট্রান্সফারেবল এলসি হয় তাহলে 720 এবং 21 চলে এই ধরনের। তাহলে এলসির এই যে বিভিন্ন রকমের ধরন বা প্যাটার্ন ভিত্তি করে এলসির এমপি আমরা নির্ধারণ করে থাকি। এটা একটা এলসির একটা এমপির একটা টিপিক্যাল ফর্মেট, যেটা সুইফটে যে এলসি দেওয়া হয় সেই ফর্মেট দেওয়া আছে। বাম সাইডে আমরা কিছু নিউমেরিক ডাটা দেখছি। এই নিউমেরিক হলো তাদের একটা, এটাকে আমরা একটা ফিল্ড বলে থাকি। এই যে নাম্বারিং গুলো, এই ফিল্ড গুলোতে একটা তথ্য থাকে আসলে। যেমন আমরা 40A তে আছে ফর্ম অফ ডকুমেন্টারি রিলেটেড অফ ক্রেডিট। এটা মানে হচ্ছে যে এটা কোন ধরনের ডকুমেন্টারি ক্রেডিট। ডকুমেন্টারি ক্রেডিট আরো বিভিন্ন রকমের ধরন আছে, যেটা আমার আরেকটা ভিডিওতে টাইপস অফ এলসি নিয়ে আমার একটা মানে ভিডিও ছিল, সেই ভিডিওতে বলা আছে এলসি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এলসি কে বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়। তার একটা ধরন হলো এরকম অব্লিগেশনের উপর ভিত্তি করে এলসি হয় হচ্ছে রিভোকেবল আর ইরেভোকেবল। রিভোকেবল ইরেভোকেবল আমরা জানি, কিন্তু ইরেভোকেবল শব্দটা অর্থ হচ্ছে অপ্রত্যাহার্য। অর্থাৎ এলসি একবার যদি ইস্যু হয়ে যায়, তাহলে এইটাকে যদি ক্যান্সেল অথবা কোনো অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে বোথ পার্টির এগ্রিমেন্ট লাগবে, সম্মতি লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। তারপরে এলসির নাম্বার 20 ফিলে আসা হলে এলসির নাম্বার 23 ফিলে হচ্ছে হলে কি যে এলসি এটা কি প্রি অ্যাডভাইস হবে কিনা। প্রি অ্যাডভাইস অনেক সময় ইস্যু হয়ে থাকে। তারপরে 31 সিতে থাকে হচ্ছে ডেট অফ ইস্যু, কবে আমরা ডেট, কোন ডেটে ইস্যু করলাম। যেমন এখানে একটা ডেট দেওয়া আছে 230506, মানে হলে 6 মে 2023 সালে। এখানে এই ফরম্যাটে ভাবে লেখা হয়ে থাকে। 40-এর ইটা আছে, যেটা এই এলসি অপারেট হবে আইসিসি কোন পাবলিকেশনের মাধ্যমে। তাহলে ইসিপি লেটেস্ট ভার্সন, মানে ইসিপি 600 যেটা এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন, সেই হিসেবে এটা আমাদের বিবেচনা নিতে হবে। তারপরে তারপরে হচ্ছে 31 এর তে যেতে বলা আছে ডেট অ্যান্ড প্লেস অফ দ্য এক্সপায়ারি। এই বিষয়গুলো আমরা আবার ডিটেলস আলোচনা করব। 50-এ থাকলে হচ্ছে অ্যাপ্লিকেন্ট, যেটা আমরা এখানে দেখছি যে ভ্যাকসিনকো লিমিটেড আমরা লিখছি। তা আমাদের এখানকার অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে ভ্যাকসিনকো লিমিটেড, যিনি এলসির অ্যাপ্লিকেন্ট অথবা এলসির জন্য অ্যাপ্লিকেন্টের ব্যাংক হচ্ছে সেই ব্যাংকের সুইফট কোড এখানে দিবে, যে ব্যাংকটা আসলে এলসিসি করবে তার সুইফট কোড থাকবে। এরপরে হচ্ছে 59 থাকবে হচ্ছে বেনিফিশিয়ারির ইনফরমেশন। এখানে লেখা হচ্ছে উইন ইম্পেরিয়াল লিমিটেড চায়না, চায়নার কোন একটা কোম্পানির এখানে নাম দেওয়া হলো। এবং বেনিফিশিয়ারি এই এলসিটা কোন কারেন্সিতে আসলে হবে, সেই কারেন্সি এখানে কিন্তু দেওয়া আছে। কারেন্সি ইউএস ডলারে, এবং সেটা $10,000 এখানে আমরা এলসি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং এখানে পার্সেন্টেজ অফ দ্য টলারেন্স লেভেল কিন্তু আমরা জানি যে ইসিপিতে টলারেন্স লেভেল মানে আইএসবিপিতে হলে একটু 5% বলা থাকে। তবে এটা কখনো কখনো 10% বা তার চেয়ে একটু কম বেশি হতে পারে। তবে যদি থাকে সেটাকে আমাকে মেনশন করে দিতে হবে। এখানে টলারেন্স লেভেল হচ্ছে 10% দেওয়া আছে এই এলসিতে। এবং সেটা 39 কিলো এটা থাকবে। আর 41 এর যেটা অ্যাভেলেবিলিটি, যে এই এলসি তে আসলে কোথায় অ্যাভেলেবল, কে আসলে এটাকে পেমেন্ট দিবে বা নেগোশিয়েট করবে। সেটা বলা আছে যে আহ, তাইওয়ানের যে কোনো ব্যাংক, তাইওয়ানের যে কোনো ব্যাংকে যদি ডকুমেন্ট সাবমিট করা হয়, তাহলে সেই ব্যাংকে এই ডিলটা যদি পারচেস করে, নেগোশিয়েট করে অথবা পেমেন্ট দেয়,
তাহলে সে দিতে পারবে। আর যদি এই সেটা ফিক্স করে দেওয়া হয় তাহলে এখানে লেখা থাকবে যে তাইওয়ানের এমন একটা ব্রাঞ্চ এইচএসবিসি তাইওয়ান, তার মানে তখন তাইওয়ান ছাড়া, তাইওয়ানের এইচএসবিসি ব্রাঞ্চ ছাড়া কোনো ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করলে সে পেমেন্টটা দিবে না। এবং এটা বাই নেচারিক আমরা জানি যে এলসির আরেকটা ধরন হচ্ছে হলো কি যে একটা হচ্ছে পেমেন্ট, তারপরে হচ্ছে হলো কি নেগোসিয়েশন একটা ধরন আছে, একটা সাইড আছে, ডেফার্ড বা ইউজেন্স আছে। আহ, এই হলো বিষয়, এটা হবে নেগোসিয়েশন করা মানে হচ্ছে হলো কি পারচেস করা, বাই নেগোসিয়েশন এটা কিন্তু এলসি অফার একটা। এরপরে আমরা এটারই কন্টিনিউশন হচ্ছে হলো কি 42 যে 42 6 এর যেটা ড্রাফট এট এ সাইট, এই এলসিটা কি ধরনের হবে, এটা কোন ধরনের এলসি হবে, সাইট এলসি নাকি ইউজেন্স এলসি বা ডেফার্ড এলসি বা ইউপাস এলসি, সেটা কিন্তু 42 এর সি তে এই তথ্যটা দেওয়া থাকে। এখানে মূলত বলা থাকে ড্রাফট হিসেবে, কারণ এলসির যে সাইট ডেফার্ড যে নামগুলো করণ করে থাকি আমরা, সেটা মূলত হচ্ছে যে তার এই ড্রাফটের উপর ভিত্তি করে, মানে কোন ধরনের পেমেন্ট হবে, এটা সাইট হবে নাকি ডেপার্ট হবে না ইউজেন্স হবে অথবা ইউপাস হবে, আবার সেটা কিন্তু এখানে লেখা থাকে। এই যে ড্রাফটটা হবে সেই ড্রাফটটা কার করে ড্র হবে, সে ড্রই প্রতিষ্ঠানের নাম, এটা এখানে যায় মূলত হচ্ছে লিখে যে ইম্পোর্টারের ইস্যুইং ব্যাংকটাকে ড্রই ব্যাংক বলা হয়, যিনি মূলত হচ্ছে কি এই সেটা পেমেন্ট করবে। তারপরে হচ্ছে কি 42 আসা দেখা গেল 42 এম এ ফিক্সড পেমেন্ট ডিটেলস, এখানে পেমেন্ট মোডটা কি হবে সেটা দেওয়া আছে। কোনো কোনো এলসিতে বিভিন্ন রকমের শর্ত দেওয়া থাকে যে 10% অ্যাডভান্স পাঠাবে, 60% হচ্ছে কি সেটা সাইট মানে ডকুমেন্ট আসার পরে পেমেন্ট দিবে, আর 30% হচ্ছে কি আপনার গ্যারান্টি পিরিয়ড 1 ইয়ার যদি ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ডের শিপমেন্টটা থাকে তাহলে সেটা দেওয়া হবে। হ্যাঁ, এটা সাধারণত একটা কন্ডিশনাল একটা মানে এলসি, এগুলো সাধারণত কন্ট্রাক্টের এগেইনস্ট হয়ে থাকে, তবে ইউজুয়ালি এই জায়গাটা নেওয়া দেওয়া থাকে হচ্ছে যে মানে 100% অ্যাট সাইট, 100% সাইট মানে 100% যখন ডকুমেন্ট পাবে, ডকুমেন্ট কমপ্লাই প্রেজেন্টেশন হলে তখন তার পেমেন্ট, অথবা 100% ডেফার্ড, ডেফার্ড থাকলে কত দিন পরে সেটার পেমেন্টটা হবে সে টাইম কিন্তু এখানে মেনশন করা যায়। আর ডেফার্ড পেমেন্টে যদি হয় তাহলে 42-এ আসা, 42-এর ডাইরেক্ট 42 আসে, এখানে বলা থাকবে যে এটা হচ্ছে 60 ডে ডেফার্ড। 60 ডেজ ডিফার্ড মানে হচ্ছে ডকুমেন্ট রিসিভ করার পরে মানে তারপরে 60 ডে পরে তাদের পেমেন্ট দিতে হবে, সব মেচুরিটি ডেট আসবে। আর আরেকটা হচ্ছে যে এলসি কখনো পণ্য শিপমেন্ট হয় পার্সিয়াল হয়, কখনো একদম ফুল শিপমেন্ট হয়ে থাকে। যদি পার্সিয়াল শিপমেন্ট কোনো এলসি হয় তাহলে এলসি গায়ে সেটা মেনশন করে দিতে হবে, যেমন 43 তে বলা আছে যে এখানে পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ নাকি নট অ্যালাউ, যদি অ্যালাউ দিতে চায় তাহলে অ্যালাউ টপিক করে দিবে, আর যদি অ্যালাউ না দিতে চায় তাহলে অ্যালাউটা কেটে দেন, নট অ্যালাউ কে যদি দেয় তার মানে পার্সিয়াল শিপমেন্ট এখানে অ্যালাউ হবে না। এর সাথে 43 তে যে একটা তথ্য থাকে সেটা ট্রান্সশিপমেন্ট, এটাও একইভাবে ট্রান্সশিপমেন্ট জিনিসটাকে আমরা একটু দেখাই। পার্সিয়াল শিপমেন্ট জিনিসটা আমরা আগে থেকে জানি, যে ধরেন 100 মেট্রিক টনের কোনো একটা পণ্য, এত মেট্রিক টনের কোনো পণ্য যদি একটা এলসি খোলা হয়, এই এলসি তে যদি 3 বার শিপমেন্ট হয়, 3 বার শিপমেন্ট করার যদি সুযোগ থাকে, যে প্রথম শিপে হবে আসবে আমাদের 10 টন, তারপরে আসবে হচ্ছে তোমার 80 টন, তারপরে আসবে আবার হচ্ছে 10 টন, তার মানে তিনটাই মিলে আমাকে 100 টন মাল আসবে। এই যে বিভিন্ন ডেটা আসে এটাকে আমরা পার্সিয়াল শিপমেন্ট। এখানে আরেকটা শব্দ হচ্ছে আমাদের ট্রান্সশিপমেন্ট, সেটাও আমরা জানি। ট্রান্সশিপমেন্ট মূলত হচ্ছে যে আমি যদি ইউএসএ পোর্ট থেকে মাল, ইউএসএ থেকে যদি আমি পোর্ট থেকে যদি মালটা শিপ করি, এবং সেটা যদি আসে আমাদের এই বাংলাদেশের যদি চিটাগাং পোর্টে যদি এসে পণ্যটা আনলোড হয়, তাহলে আমি ডাইরেক্ট ওখানে লোড দিলাম এবং ডাইরেক্ট আমার কাছে আসলো, এটা হচ্ছে এই ক্ষেত্রে হলো ট্রান্সশিপমেন্ট নট অ্যালাউড। তো দেখা গেল কখনো কখনো যে এই জাহাজটা প্রথমে আসে সিঙ্গাপুরে, প্রথমে আসে লেগে সিঙ্গাপুরে পণ্যটা আনলোড হবে, তারপরে নতুন আরেকটা শিপে উঠে সেটা বাংলাদেশ যাবে, তার মানে থার্ড কোনো একটা ওটা যদি মালটা যদি লোড এবং রিলোড হয়ে থাকে বা সেটাকে আমরা বলে থাকি ট্রান্সশিপমেন্ট। এটা কখনো অ্যালাউ করা হয়, কখনো অ্যালাউ করা হয় না, বলছি ধরন বা এক্সপোর্ট আর ইম্পোর্টারের যে চুক্তি অনুযায়ী সেটার এই কন্ডিশনটা আরোপ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে লিখে ফাইনাল ডেস্টিনেশন কোথায় যাবে, পণ্যটা ফাইনালি ঢাকায় আসবে, এটা ঢাকার পোর্টের নাম লিখে দেবে। পণ্যের পোর্ট অফ লোডিং কোথায়, তাইওয়ান সিটি, আমি পণ্য তাইওয়ান থেকে আনতেছি সাপ্লায়ার, তাইওয়ান সিটি পোর্ট থেকে এটা লোড হবে, এবং চিটাগাং পোর্ট যেটা বাংলাদেশে এটা মূলত কি হবে, এটা আনলোড হবে। তারপরে সেটাকে ক্যারিং করে আবার যদি ঢাকা পোর্ট ফাইনাল ডেস্টিনেশন হয়, তাহলে সেখানে ঢাকা পোর্টে সে পণ্যটা আসবে। এরপরে আমাদের যেটা বিষয় প্লেস অফ রিসিপ্ট অথবা টেকেন ইন চার্জ, চার্জ কত হবে সেটা বলা থাকে।
চার্জ কত সেটা বলা থাকবে। এরপরে হলে লেটেস্ট ডেট অফ শিপমেন্ট। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট হচ্ছে লেখে 30 জুলাই 2015 হবে। আমরা এখানে একটা ডেট শেষ করে দিলাম। শিপমেন্ট পিরিয়ড কি হবে সেটা বলা থাকবে, কখন থাকে কখন। তারপরে পণ্যের ডেসক্রিপশন 45 এর পণ্যের ডেসক্রিপশন বলা থাকবে, সেখানে পণ্য ডেসক্রিপশনের মধ্যে থাকবে তার কোন এসএস কোড কত, পণ্যের কোয়ালিটি কত, কোয়ান্টিটি কত, ইউনিট প্রাইস যেটা হচ্ছে প্রপারমেন্ট ইনভয়েস, এবং এখানে কোন ধরনের ইনপুট টার্ম ব্যবহার করা হবে সেই কথাটা কিন্তু সেখানে মেনশন করা থাকবে। তারপরে আমরা আসতেছি যে এরপরে তোমার আসতে চলে যে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, যেটা আমাদের যে শিপমেন্ট করার জন্য কি কি ডকুমেন্ট আমরা চাবো, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়। এবং এখানে বলা হয়েছে যে আমাদের যে ইনভয়েস বা কমার্শিয়াল ইনভয়েস ইউজুয়ালি কিন্তু এই বেনিফিশিয়ারিজ কর্তৃক সাইন দ্য ম্যান্ডেটরি না ইসিপি অনুযায়ী। তারপরে আমি যদি এটাকে চাই তাহলে এখানে আমাদেরকে লিখে দিতে হবে। তারপরে বিল অফ লেডিং, ওয়ান বোর্ড বিল অফ লেডিং নাকি এটা হাউস বিল অফ লেডিং, সেটা কিন্তু এখানে থাকে। ইন্স্যুরেন্স কাভার নোট ওপেনার দিবে, কে দিবে, প্যাকিং লিস্ট দিবে, সার্টিফিকেট অফ অরিজিন কোন দেশের, এই কথাগুলো এখানে মেনশন দিবে। অ্যাডিশনাল যদি কোনো শর্ত দিতে চাওয়া হয় তাহলে 47 এতে এটা মেনশন করে দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে একটা টিপিক্যাল ফরম্যাট। এর সাথে আরো কিছু কিছু তথ্য এখানে আছে, ওটারই কন্টিনিউশন। 71 এর বিতে চার্জ কত দিবে, কোন ধরনের যে বিভিন্ন রকমের যে এলসি অপারেট করার সময় যে বিভিন্ন ব্যাংক ইনভলভ থাকে, এখানে যে বিভিন্ন রকমের কস্টিং বা চার্জ আছে সেটা কে বিয়ার করবে না করবে সেটাও কিন্তু এখানে mention। এরপরে হচ্ছে কি রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এটা রিইম্বার্সমেন্ট কোথায় হবে। পিরিয়ড অফ প্রেজেন্টেশন, যেটা উইথিন 15 ডেজ অফ শিপমেন্টের 15 দিনের মধ্যে এটাকে ডকুমেন্ট প্রেজেন্টেশন করার এখানে ম্যান্ডেটরি করা হয়েছে। তার মানে পিরিয়ড অফ প্রেজেন্টেশন এখানে উল্লেখ থাকে। যদি এখানে উল্লেখ না থাকে সেটা কি অনুযায়ী হচ্ছে শিপমেন্টের 21 দিনের মধ্যে প্রেজেন্টেশন কিন্তু ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে কনফার্মেশন ইনস্ট্রাকশন। যদি কনফার্মেশন মানে কোনো ব্যাংকের কনফার্মেশন প্রয়োজন হয় তাহলে কনফার্ম কথাটা এখানে মেনশন 49-এ। আর যদি না হয় তাহলে উইদাউটটাকে অফিস করে দিবে। অ্যাডভাইজিং, যদি কোনো ব্যাংকে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক থাকে তাহলে তার সুইফট কোডটা এখানে মেনশন করে দেবে, তার ডিটেলস এখানে দিবে সেই ব্যাংকের কাছে সেটা অ্যাডভাইস। এরপরে আসতেছে আমাদের 78-এ যে দশ ইনস্ট্রাকশন অফ পেইং বা নেগোসিয়েটিং ব্যাংকের যে কথাবার্তা, যে ইফ ইউ নেগোসিয়েট দ্য ডকুমেন্ট স্ট্রিক্টলি ইন কনফর্মিটি উইথ দ্য ক্রেডিট আপন রিসিপ্ট অফ দ্য ডকুমেন্ট কমপ্লাইং উইথ দ্য, তাহলে ডকুমেন্ট কমপ্লাইন প্রেজেন্টেশনের আসপেক্টটা তুমি এই নেগোসিয়েশনটা করবা। আর 72-তে বলা আছে প্লিজ ইনফর্ম আস বাই রিটার্ন শিফট ডেট above LC delivered to the beneficiary, delivery to the beneficiary বলা। এটা ছিল আমাদের 72-তে। তারপর আমরা এখানে যেটা আছে বলবো সেটা আমাদের যেটা দাঁড়ালো, আমরা যদি এখন একটু ইম্পর্টেন্ট যে ফিল্ড গুলো একটু বর্ণনা করি। আমরা একটু আগে দেখে আসছিলাম যে 71-এর যে ডি, এখানে ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারিটা দেওয়া থাকে। এখানে যেমন আমরা কোথায়, এখানে চায়নাতে, এবং এটা এক্সপায়ারি হবে 20 অক্টোবর আগস্ট 2025। তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিন্তু একটা ফিল্ড, যে ফিল্ডটাতে আমাদের ডকুমেন্ট কোথায় এক্সপায়ার্ড হবে, কোন সময়ে কোন দেশে সেই ডেট টেট সহ এবং তার কথা বলা থাকবে। তারপরে 40 আমরা একটু আগে দেখে আসলাম অ্যাভেলেবল উইথ বাই। তো অ্যাভেলেবল বাই সাইট, ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকেন, আর উইথ হচ্ছে হলে কি অথবা অ্যাকসেপ্টেন্স থাকবে। অ্যাকসেপ্টেন্স লাগবে কোথায়, যদি ইউজ এন্ড সেলস হয়। এরপরে হচ্ছে হলে কি অথবা নেগোসিয়েশন, যদি নেগোসিয়েশন হয়। আর অ্যাভেলেবল উইথ যেটা সেটা হচ্ছে যে বলা থাকবে এনি ব্যাংকিং সাইট। অ্যাভেলেবল বাই সাইট, ডেফার্ড, ইউজেন্স, বাই অ্যাকসেপ্টেন্স অথবা নেগোসিয়েশন, এই 4 ধরনের হতে পারে। সাইড পেমেন্ট হতে পারে, ডেফার্ড পেমেন্ট হতে পারে, ইউজেন্স বা অ্যাকসেপ্টেন্স এলসি হতে পারে, অথবা নেগোসিয়েশন এলসি হতে পারে। আর এটা হবে হচ্ছে এই ডকুমেন্টটাকে ডিল করতে পারবে কে কে, কোথায় প্রেজেন্ট, কে পেমেন্ট নেগোশিয়েট করতে পারবে, এনি ব্যাংক ইন তাইওয়ান এখানে মেনশন করে দেওয়া আছে বাই নেগোসিয়েশন, এটা উল্লেখ করা আছে। এই চারটের মধ্যে যে কোনো একটা থাকতে পারে। 40 তে আসে যেটা বলা হলো যে তুমি এইভাবে জানি ব্যাংক ইন তাইওয়ান বাই নেগোসিয়েশন, তার মানে এই এলসিটা নেগোসিয়েট। আর 40-এর এতে এটা হচ্ছে যার সুইফট এর মেসেজ দেওয়া থাকবে যে সাইড পেমেন্ট, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ থাকবে যে বাই নেগোসিয়েশন। এরপরে 42-এর কথা আমরা বলছিলাম, 42-এর এ এবং 42-এর সি। 42-এর সি ছিল যে ড্রাফট কোন নেচারের হবে, এটা কি সাইড নেচার, ডেফার্ড, ইউজেন্স, এটা কিন্তু এখানে মেনশন থাকবে। এটা আমরা যেমন এই সেটা হলো সাইড নেচার। ড্রাফট যদি ডেফার্ড হয় 42-এর সি তে, তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে কত দিনের জন্য এটা ডেফার্ড, যে বিএল ডেট থেকে এটা 90 দিন,
বিএল ডেট থেকে এটা 180 দিন, অথবা বিএল ডেট থেকে এটা 270 দিন, এতদিন পর এটা পেমেন্ট হবে। অথবা এভাবে বলা থাকতে পারে যে ফ্রম বিএল ডেট, অথবা ডেজ, এত ডেজ ফ্রম, এত ডেজ সাইড। তার মানে আপনি ডকুমেন্ট যখন রিসিভ করবেন, এই রিসিভ করার পর থেকে 90 দিন, ডকুমেন্ট রিসিভ করার পর থেকে 180 দিন, অথবা 270 দিন, এইভাবে কিন্তু আমাদের এলসির ইয়া থাকে। আর ড্রয়ি ব্যাংকের কথা বলছিলাম, ড্রয়ি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটা 42-এর এতে, তাহলে আমরা সে তার হচ্ছে ওদেরকে সুইপ করতে এখানে আমাদের লিখে দিতে হবে। আমরা 71 এতে বলছিলাম চার্জটা কিরকম হবে, সাইড ডেপার্ট যে এলসি হোক না কেন, এগুলো সাধারণত বলা থাকে অল চার্জেস আউটসাইড দ্য বাংলাদেশ আর অন দ্য বেনিফিশিয়ারি। আমরা যখন বাংলাদেশ থেকে এলসি খুলে থাকি, বাংলাদেশের যে লোকাল পলিসি, যে এলসি, যে এনি কাইন্ড অফ চার্জ যেটা বাংলাদেশের বাহিরে ইনকার্ড হবে, সেই চার্জ গুলো কিন্তু এক্সপোর্টার দিবে, সাপ্লায়ার দিবে, বা তার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে হবে। এখানে বাংলাদেশ থেকে এরকম কোনো পেমেন্ট বা এই ধরনের কস্ট কিন্তু খরচ করা হবে না। ইউফাস এলসির ক্ষেত্রে এখানে উল্লেখ থাকে যে অল চার্জেস আউটসাইড দ্য বাংলাদেশ আর অন বেনিফিশিয়ারিজ অ্যাকাউন্ট এক্সেপ্ট নেগোসিয়েশন অথবা কনফার্মিং চার্জের যদি বিষয়। তারপরে আমাদের হচ্ছে কি 48 আছে কি যে ডকুমেন্ট প্রেজেন্টেশনের বিষয় আমরা বলছি। ইউজুয়ালি এটা যদি কোনো ডেট মেনশন করা না থাকে, তাহলে সেটা ডকুমেন্ট প্রেজেন্টেশন, শিপমেন্ট থেকে 21 দিনের মধ্যে ডকুমেন্ট প্রেজেন্টেশনের বাধ্যবাধকতা আছে। যদি এর কম বা বেশি হয়, তাহলে সেটা এই 48 ফিলে কিন্তু সেটা মেনশন করে দিতে হবে। সেটা কমও হতে পারে, সেটা বেশি দিনও হতে পারে। দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর, এক্সপোর্টার ইম্পোর্টার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা নির্ধারণ হয়, তাহলে সেটাও কিন্তু এখান থেকে উল্লেখ। আর আমরা বলছিলাম একটু আগে যে 49-এর যে ছিল কনফার্মেশন ইনস্ট্রাকশন, সেটা যদি এই এলসিটা কনফার্ম এলসি হয়, তাহলে কনফার্ম কথাটাকে টিক মেরে দিতে হবে, সেটা ওকে করে দিতে হবে। আর যদি মনে করেন যে না, এটা কোনো কনফার্ম না, তাহলে এটাকে এই উদাউট কথাটাকে মেনশন করে দিতে হবে, যেটা দিয়ে বোঝা যাবে যে এই এলসিটা নন কনফার্ম এলসি। এরপর আমরা 57 এতে বলছিলাম যে আর যদি কোনো সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক থাকে, তাহলে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের আপনি কি করে দিতে হবে, অ্যাডভাইজিং ব্যাংকের হচ্ছে সুইপ করতে তাকে সেটাকে মেনশন করে দিতে হবে। আমরা একটু আগে বলছিলাম যে 78-এ যে এই যে পেইং ইনস্ট্রাকশন বা নেগোসিয়েটিং ব্যাংকের ক্ষেত্রে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এখানে এটা 78-এ কিন্তু বলা থাকে যদি আদার্স কোনো ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়। যেমন আমরা এখানে একটা দেখছি, all documents must be forward directly to the জনতা ব্যাংক পিএলসি, যে ব্রাঞ্চ থেকে এলসিটা খোলা হয়েছে সেই ব্রাঞ্চের নাম, তার অ্যাড্রেস দিয়ে বাই রেজিস্টার এয়ারমেল অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডকুমেন্ট পাঠাতে হবে, এই কথা এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়। আর 2 নম্বর, যদি এটা সাইট এলসি হয়, যখন রিসিপ্ট অফ দ্য ডকুমেন্টস এন্ড ড্রাফট কমপ্লায়েন্স উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ দিস ক্রেডিট উই উইল রেমিট দ্য প্রসেস। আমরা কিন্তু আপনার ডকুমেন্ট পাওয়ার পরে সেটা যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয়, তাহলে আমি সাইড এলসির ক্ষেত্রে আমি তোমাকে তোমার পেমেন্টটাকে রেমিট করে দিব ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন অনুযায়ী। তুমি যেখানে দিতে বলো আমি সেখানে দেবো। যদি এলসি যদি ডিফার্ড এলসি হয়, তাহলে এখানে বলা হবে যে ওয়ান ম্যাচুরিটি ডেটে আমরা তোমাকে প্রসিডটাকে রেমিট করে দিব ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন, তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী। আর যদি এটি ইউপাস এলসি হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে ওয়ান ম্যাচুরিটিতে যে কোনো একটা ব্যাংক তোমাকে পেমেন্টটা দিয়ে দিবে। যেমন এখানে বলা হয়েছে এইচসিবি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যারেঞ্জ করছে, লাইক অ্যারেঞ্জিং ব্যাংক, যেটা is authorized to claim for the total amount drawn on your head office account number maintained with your New York office, যেটা SCBNY, with 5 banking days prior নোটিশের আগেই আপনাকে দেবে। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মেনশন সেপারেটলি, যদি তুমি এই ডিউ টাইমের মধ্যে না দাও। আন্ডার সুইফট অ্যাডভাইস টু certifying that the documents negotiated are strict compliance with the credit terms and sent to us by সুইফট এর মাধ্যমে। তার মানে ইউপাস এলসি যদি হয়, তার পেমেন্ট, এটা ইনস্ট্রাকশনটা দেওয়া হলো এবং সেখানে বলা হলো তো দো দি এলসি 180 or 270 or 30 360 days usance deferred, beneficiaries may get the payment at site by presenting document HCB in কাউন্টারে পাঠালে তোমাকে পেমেন্ট দেবে উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী, তোমাকে এইচএসবিসি টাকা দেবে। যদিও এটা এলসিটা ছিল ফাইন্যান্সের, আমরা আগেই বলছি ইউপাস এলসি মানে হচ্ছে বিজনেস পেয়েবল এট দ্য সাইট লেটার অফ ক্রেডিট। তার মানে সে পেমেন্টটা পাবে হচ্ছে বেসিক্যালি এক্সপোর্টার সাইট বেসিসে, কিন্তু ইম্পোর্টার পেমেন্টটা দিব কিন্তু ডেফার্ড বেসিসে, মানে ইউজেস বেসিসে। সেই কথাটা কিন্তু এখানে মেনশন করে আমাদেরকে দিতে হবে। This is all about regarding the title of drafting process of the LC under SWIFT বা via SWIFT, and may also describe the important field of the SWIFT. আমরা এটা নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত আসসালাম।